শিলিগুড়ি শহর লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলি থেকে উদ্ধার হচ্ছে একের পর এক সিম বক্স। ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ প্রথম সিম বক্সের হদিশ পায়। পরবর্তীতে এসটিএফ এর তৎপরতায় ফাঁসি দেওয়া ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ফের উদ্ধার হয় সিম বক্স। এবার শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া এলাকা থেকেও সিম বক্স উদ্ধার করে এসটিএফ। কি এই সিম বক্স? সিম বক্স, এই সিম বক্সের মাধ্যমেই কি ভারতে একটু একটু করে জাল বিস্তার করছে জঙ্গি সংগঠন? শিলিগুড়ি শহর লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলি থেকে উদ্ধার হচ্ছে একের পর এক সিম বক্স। তাই কি আতঙ্কে শিলিগুড়ির বাসিন্দারা? ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত থেকে সিম বক্সের হদিশ পেয়ে মাটিগাড়া এলাকা থেকে সিম বক্স উদ্ধার করে এসটিএফ। ফাঁসি দেওয়া ফুলবাড়ির পর এবার মাটিগাড়া, একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে সিম বক্স। গ্রেফতার এক ব্যক্তি। বিহার থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হলো শিলিগুড়িতে। শুধুমাত্র এই ধরনের সিম বক্স ব্যবহার করে প্রতারণা করা হয় এমনটা নয়। এই ধরনের সিম বক্স নিয়ে কিন্তু এর আগেও জঙ্গি সংগঠনগুলি ভারতবর্ষের বাইরে থেকে ভারতবর্ষের মধ্যে থাকা তাদের স্লিপার সেলদের সাথে কিন্তু নজর এড়িয়ে, অর্থাৎ গোয়েন্দা কিংবা পুলিশের নজর এড়িয়ে টেলিফোনিক কনভারসেশন করে। তদন্তে কি পেল পুলিশ? 27 তারিখ থেকে ধরপাকড় পুলিশের। 3 জায়গায় 5টি সিম বক্স উদ্ধার। ঘটনায় গ্রেফতার হয় 3 ব্যক্তি। উঠে আসে অঞ্জনী কুমারের নাম। ধৃতের বাড়ি বিহারে। বিহার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবারই শিলিগুড়িতে আনা হয় তাকে। সেদিক থেকে পুলিশ যথেষ্ট পারদর্শিতার সঙ্গে কেসগুলো ডিটেক্ট করে ফেলেছে। রিসেন্টলি এনজিপিতেও একটা গ্যাং ধরা পড়েছে, ফাঁসি দেওয়াতেও ধরা পড়েছে। গতকাল মাটিগাড়া থানা থেকে, সেখান থেকেও ওই বিহার থেকে একটা ছেলে অঞ্জন স্বতন্ত্র নামে একটা ছেলেকে, ওকেও ধরে নিয়ে এসছে এবং মেইন মাথাকে ধরার প্রচেষ্টা চলছে। তাহলে কি সিম বক্সের মাধ্যমে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির টেলিকমিউনিকেশনের সম্ভাবনা? প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা। অনুপ্রবেশকে কাজে লাগিয়ে এইভাবেই কি ছড়িয়ে পড়ছে জঙ্গি সংগঠনগুলো? কি এই সিম বক্স? সাইবার প্রতারণার জগতে সিম বক্স অন্যতম একটি বস্তু। প্রতারকদের অন্যতম অস্ত্র হলো এই সিম বক্স। এটি কাজ করে টেলিফোন এক্সচেঞ্জের মতো। বিদেশের কোনো ফোন নাম্বারকে ভারতীয় নাম্বার দেখায়। সিম বক্স ব্যবহার করে রমরমিয়ে ব্যবসা। পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সিম বক্সের মাধ্যমে ফোন। গ্লোবালি এই সিম বক্সের ব্যবহার নানান ধরনের এই দুষ্কৃতিমূলক কাজ বা সরকারকে এড়িয়ে গিয়ে বা এই ধরনের কাজগুলোকে এড়িয়ে গিয়ে করবার ক্ষেত্রে সিম বক্স কিন্তু খুব অসুবিধার জায়গা তৈরি করছেন বিভিন্ন দেশের সরকারের ক্ষেত্রে এবং অফকোর্স আমাদের দেশের সরকারের ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে, কারণ আমরা একটা বর্ডার লাইন স্টেট। একাধিকবার জঙ্গি সংগঠনের সঙ্গে এই সিম বক্সের যোগাযোগ পাওয়া গেছে। সেক্ষেত্রে ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তা তৈরি হচ্ছে। এই ধরনের প্রযুক্তিগত অপরাধীদের বাগে আনার জন্য ইতিমধ্যে গোয়েন্দারা তৎপর। যেমন ক্ষতি হচ্ছে তেমন ক্ষতির মুখে চলেছে ভারতবর্ষের যে সমগ্র সিকিউরিটি রয়েছে, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি, তাও কিন্তু বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ। ইডি দপ্তরে হাজিরা আনিসুর রহমানের রেশন দুর্নীতি মামলার তদন্তে তলব ইডি দপ্তরে হাজিরা আনিসুর রহমানের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আনন্দমোহন ঝায়ের সঙ্গে। আনন্দমোহন, ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন আনিসুর রহমান এবং অবশ্যই যে কি কি তথ্য উঠে আসে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমার কাছে কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো পায়েল, তোমায় জানিয়ে দিই যে 2 দিন আগেই কিন্তু ইডি বিভিন্ন জায়গায় রেশন দুর্নীতি নিয়ে হানা দিয়েছিল, যার মধ্যে বাকিবুর রহমানের যে ভাই আছে আনিসুর রহমান, আর এক ভাই, তাদের যে রাইস মিল রয়েছে সেখানেও হানা দিয়েছিল এবং তার বাড়িতেও হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। তার পরিপ্রেক্ষিতেই আজকে তাদেরকে তলব করা হয়েছিল ইডি দপ্তরে। আনিসুর রহমান এবং তার আরেক ভাই, তারা দুজনেই কিন্তু তারা ইতিমধ্যেই ইডি দপ্তরে এসছেন। ইতিমধ্যে তাদের জেরা শুরু হয়েছে এবং তুমি জানো যে ইতিমধ্যে বাকিবুর রহমান রেশন দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত, যিনি ইতিমধ্যে ইডি হেফাজতে রয়েছেন, অর্থাৎ তাকে জেল হেফাজতে রয়েছেন, তিনি ইডি তাকে গ্রেফতার করেছিল। এবং জ্যোতিপ্রিয় মল্লিকের পাশাপাশি যে এই তাদের
তাদের যে মানে কানেক্টিভিটি অর্থাৎ কানেকশন যেটা পরিষ্কার হয়েছিল তদন্তে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল বাকিবুর রহমানকে, এবং বাকিবুর রহমানের যে এই দুই ভাই তাকে কিন্তু আজ তলব করা হয়েছে। ইতিমধ্যে জেরা শুরু করেছেন আধিকারিকরা, এবং এই রেশন দুর্নীতির টাকা কোথায় কোথায় কিভাবে বিনিয়োগ করা হয়েছে সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু আজকে তাকে ডাকা হয়েছিল, এবং ইতিমধ্যে তাকে জেরা পর্ব শুরু করেছেন ইডি আধিকারিকরা। পায়েল। একদমই আনন্দমোহন, অবশ্যই তুমি নজর রাখো এই খবরের দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। ইডি দপ্তরে হাজিরা আনিসুর রহমানের রেশন দুর্নীতি মামলার তদন্তে তলব, এবং রেশন দুর্নীতি মামলার তদন্তে ঠিক কোথায় কোথায় টাকা লাগানো হয়েছিল, আনিসুরের বাড়ি চাল কলে হানা দেয় ইডি, এরপরেই আনিসুরকে তলব করে ইডি। আনিসুরের সঙ্গে হাজিরা আলিফ নূরেরও। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ। ইডির নজরে বারিক বিশ্বাসের লেনদেন। রেডারে দুর্গাপুর আসানসোলের স্পঞ্জ কারখানার সূত্র মারফত কিন্তু এমনটাই জানা যাচ্ছে যে রেডারে রয়েছে দুর্গাপুর আসানসোলের স্পঞ্জ কারখানা, নজরে রয়েছে বসিরহাটের ইট ভাটাও। 10 বছরের লেনদেনের হিসেব দেখবে ইডি। বেআইনি ব্যবসা চালাতে কাকে কত মাসোহারা দেওয়া হতো সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখবে, এমনটাই জানা যাচ্ছে ইডির সূত্রে। ইডির নজরে বারিক বিশ্বাসের লেনদেন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে রেডারে রয়েছে দুর্গাপুর আসানসোলের স্পঞ্জ কারখানা, এবং তার পাশাপাশি নজরে রয়েছে বসিরহাটের ইট ভাটাও। 10 বছরের লেনদেনের হিসেব দেখবে ইডি। অর্থাৎ কিভাবে বারিক বিশ্বাসের এতটা উত্থান হলো, কি করে এতটাই তিনি প্রভাবশালী হয়ে উঠলেন, কার মদত রয়েছে, সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হবে সূত্র মারফত, এমনটাই জানা যাচ্ছে। বেআইনি ব্যবসা চালাতে কাকে কত মাসোয়ারা দেওয়া হতো সেই তথ্যও কিন্তু খতিয়ে দেখা হবে, তাও নজরে রয়েছে ইডির। আপনাদের আরও একবার জানাই, ইডির নজরে বারিক বিশ্বাসের লেনদেন। রাডারে রয়েছে দুর্গাপুর আসানসোলের স্পঞ্জ কারখানা রয়েছে, তার পাশাপাশি নজর রয়েছে বসিরহাটের ইট ভাটাতেও। অর্থাৎ সেখানে কিভাবে লেনদেন হতো, কিভাবে কাজ হতো, সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হবে, এবং তার পাশাপাশি এই যে 10 বছর, সেই 10 বছরের লেনদেনের খতিয়ানও দেখা হবে ইডির তরফে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর বেআইনি যে ব্যবসা চালানো হতো সেই ব্যবসা চালাতে কাকে কত মাসোহারা দেওয়া হয়েছে সেই বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখা হবে। অর্থাৎ সব মিলিয়ে ইডি কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ খতিয়ান এই মুহূর্তে নজর রাখছে, যেখানে হয়তো বারিক বিশ্বাসের লেনদেন থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। সেই কারণে ইডির নজরে বারিক বিশ্বাসের লেনদেন, অর্থাৎ কাকে কত টাকা দিয়েছেন, কোথা থেকে কত টাকা পেয়েছেন, তার পাশাপাশি দুর্গাপুর আসানসোলের যে স্পঞ্জ কারখানা রয়েছে সেই কারখানাতেই বা কি হতো, কোথায় লেনদেন হতো, সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। অন্যদিকে ইটভাটা, যেটা বসিরহাটে ইটভাটা রয়েছে, সেই ইটভাটাও নজরে রয়েছে।